আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইট পাটকেলের নতুন একটি পর্ব অনেকদিন পর আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাইভ কনসার্ট আছে নূরের। সারাদিন অফিস সামলে গান নিয়ে মাথা ঘামানোর সময় পায় না নূর। তবে যতই বিজি থাকুক না কেন গান সে ছাড়বে না। মন খারাপের সময়গুলোতে এই গানই ছিল একাকিত্ব গোছানোর একমাত্র সঙ্গী। তাই বাবার দেওয়া দায়িত্ব সামলেও নিজের ক্যারিয়ারে মন দেবে। অফিসের সমস্ত কিছু অনেকটা গুছিয়ে এনেছে নূর। আশমিন এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। দায়িত্ব থেকে রেহাই পাওয়ার পর থেকে সে আর এদিকে মারায়নি। নূর ইদানিং চোখে চোখে রাখছে আশমিনকে। অফিসে রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হবার পর সে যেন একটু বেশি বেহায়া হয়ে উঠেছে। সকাল থেকে অমির কোনো পাত্তা নেই। ছেলেটা হুট করে নিখোঁজ হয়ে গেছে। মোবাইলও বন্ধ। এক আঙ্গুলের সাহায্যে কপালের মাঝখানে হালকা ম্যাসাজ করে দেয়ালে ঝুনালো ঘড়ির দিকে তাকালো নূর। ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরিয়ে গেছে অনেক আগে। চেয়ার থেকে উঠে গ্লাসের দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো নূর। কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। আজ সকাল থেকে অমি আশমিনের উপর নজর রাখছিল। আশমিন কিছু করেনি তো? চিন্তাটা মাথায় আসতে নূর কয়েকবার মাথা জাগালো। আশমিন অমির কিছু করবে না তো সে খুব ভালো করে জানে। মোবাইলের রিংটং ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। দ্রুত পায়ে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো ম্যাম, আমি অমি বলছি। অমি, কোথায় তুমি? মোবাইল বন্ধ কেন তোমার? আর এটা কার নাম্বার? চিন্তিত গলায় অমি নূরের একসাথে করা এতগুলো প্রশ্ন শুনে ব্যাকাচকা খেয়ে গেল। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে ম্যাম। তুমি ঠিক আছো? জি ম্যাম। কোনো নিউজ পেলে? স্যারের সাথে ওই দিন হোটেলে যে মেয়েটার ছবি ছিল সে মেয়ের খোঁজ পেয়েছি ম্যাম। মেয়েটি ওই হোটেলের বার সিঙ্গার। ইয়ে মানে আসলে ম্যাম, অমি কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছে না। যা বলার সরাসরি বলো অমি, শান্ত গলায় বলল। আসলে ম্যাম ওই দিন মেয়েটা স্যারের সাথেই ছিল। নূর চোখ বন্ধ করে কয়েকবার শুকনো ঢুকুর গিলল। অমি নিজেও চুপ করে আছে। নূরকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। নূর কয়েকবার জোরে শ্বাস নিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলল, ওটা যেখানেই থাকুক না কেন তুলে নিয়ে এসো অমি। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই চেয়ারে গা এলিয়ে দিল নূর। আশমিনকে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে না। সামনে অনেক ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। এখন ভেঙে পড়া চলবে না। সানভি অসহায় চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের অবশ্য সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজ মনে ল্যাপটপে কিছু একটা করছে। মেয়েটাকে এখনও চিবিয়ে বাঁচিয়ে রেখেছ কেন শান? আশমিনের হিমশীতল গলা শুনে কেঁপে উঠল সানভি। কয়েক দফা ঢুক গিলে চিন্তা করল, মেয়েটাকে মারার কথা কবে বলল? গরিব ঘরের মেয়ে স্যার, মেয়ে অন্ধ বাবার মেয়ে ছাড়া আর কেউ নেই। আশমিন চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো সানভির দিকে। কয়েক পলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমি আছি সান। সানভি আর কিছু বলল না। আশমিন বাঁকা হেসে বলল, চিন্তা করো না সান, আমার ইচ্ছাকৃত ফেলে রাখা কাজগুলো তোমার ম্যাম করে দেবে। সানভি মাথা নেড়ে চলে গেল। সানভি বের হতেই আমজাদ চৌধুরী হন্তদন্ত হয়ে আশমিনের কেবিনে ঢুকলো। বাবার এমন অস্থির ফেস দেখে মুচকি হাসল আশমিন। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রাস্তায় ফ্রিজিং করে পালিয়ে এসেছো নাকি? এভাবে দৌড়াচ্ছ কেন? আমজাদ চৌধুরী চটে গেলেন। দাঁত কিরমির করে বলল, বাবা হই তোমার। বাবাকে ইফটিজির বলতে লজ্জা করে না তোমার? লজ্জা কেন করবে? কাল থেকে তুমি গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে। ১ সপ্তাহের মধ্যে তোমার বিয়ে। ওখানে দাঁড়িয়ে মেয়ে পছন্দ করবে। যাকে পছন্দ করবে সেই আমার মা হবে। আমজাদ চৌধুরীর বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এ ছেলে। এখন নাকি তাকে বকাটে ছেলেদের মতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে মেয়ে খুঁজতে হবে। আমজাদ চৌধুরী আর কথা বাড়ালেন না। এই অসভ্য ছেলে যখন তখন ইজ্জতের দফারফা করে দিতে পারে। আমার কিছু টাকা লাগবে আশমিন।
আমি জানি আব্বু, চিন্তা করো না, তোমার বিয়ে আমি স্পন্সর করব। আমার একমাত্র বাবার বিয়ে বলে কথা। তুমি বরং পার্লারে গিয়ে হালকা একটা ফেসিয়াল করিয়ে এসো। আমজাদ চৌধুরী বুঝলেন ছেলে তার কথা শুনবে না, বাধ্য হয়ে চলে গেলেন। বাসায় কামিনী হা হুতাশ করে কাঁদছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তাকে জেলে যেতে হবে। বারবার নূরকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এদিকে ছেলে উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে করানোর জন্য। কামিনী যাই করুক না কেন সে তো কামিনীকে ভালোবাসে। কামিনীর জায়গা অন্য কাউকে সে কোনো দিনও দিতে পারবে না। এতে কামিনী একা যন্ত্রণা ভোগ করবে না, তার সমান ভাগীদার সে নিজেও হবে। আশ্বিন বুঝে শুনে এসব করছে। সে কষ্ট পাবে যেন তাকে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। না জানি কোন ভুলের শাস্তি দিচ্ছে ছেলে তাকে। আশ্বিন শান্ত চোখে তাকিয়ে রইল তার বাবার যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি ভুল করছো বাবা। কাছের মানুষকে না চেনার ভুল যখন করেছ, শাস্তি তো তোমাকে পেতেই হবে। নূরের টর্চার রুমে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। নূর মেয়েটার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে। থেমে থেমে গুনগুন করে কিছু একটা গাইছে। মেয়েটার জ্ঞান ফিরতে না দেখে এবার বিরক্ত চোখে তাকালো নূর। অমির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ওর জ্ঞান ফেরাও অমি। অমি বালতি ভর্তি পানি নিয়েই দাঁড়িয়েছিল। নূরের হুকুম পেতে 1 বালতি পানি ছুঁড়ে মারল মেয়েটার মুখে। কয়েক সেকেন্ডে পিটপিট করে চোখ মেলল সে। নূর পা নাচিয়ে শরীর ধুলিয়ে মেয়েটাকে পরখ করছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটার কর্কশ গলা শুনে বাঁকা হাসল নূর। চোখ বন্ধ করে আরাম করে বসল। অমি, ইয়েস ম্যাম। ওর মুখটা ভেঙে দাও, বিশেষ করে বাঁ পাশটা। অমি ইশারা করতেই একটা পালোয়ান সাইজের মেয়ে এসে মেয়েটার মুখে পরপর কয়েকবার আঘাত করল। মুখের বাঁ পাশটা থেতলে যেতে অমি থামিয়ে দিল। মেয়েটা চিৎকার করে আর্তনাদ করছে। নূর নিজের চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে হালকা ঝুঁকল। 5 আঙ্গুলের সাহায্যে থুতনি উঁচু করল। নূরের চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। নূর মেয়েটার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা জুতোগুলোর ও কারখানাতে একজোড়া বানানো হয় যাতে অন্য কেউ এই মডেল ইউজ করতে না পারে। আর তুই সে আমার নামে দলিল করা একমাত্র বরের বুকে মাথা রেখে ঘুমাস। সাহস আছে মাইরি, তোর এই শরীর আমি আস্ত রাখবো ভাবলি কি করে? মেয়েটা এতক্ষণ যন্ত্রণা আর্তনাদ করছিল। এবার নূরের দিকে তাকিয়ে ক্রু হাসল। ব্যঙ্গাত্মক গলায় বলল, তাহলে তো আপনার সেই দলিল করা একমাত্র বরের বুকটাও ধ্বংস করতে হয়। সে নিজেও তো অন্য একটা মেয়ে ধারা ইউজড হয়ে গেছে। মেয়েটার কথা শেষ হতে তার কপাল বরাবর একটা গুলি এফোর ওপর করে দিল। আশ্বিন বন্দুকের নলের উপর ফু দিয়ে বাঁকা হাসল। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। আশ্বিনের গান শুনে চোখ শক্ত হয়ে গেল নূরের। রাগে হাত মুঠ করে ফেলল। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের হাতের পিস্তলটা শক্ত করে ধরল। রাগে মাথা দপদপ করলে ও ফের সম্পূর্ণ স্বাভাবিক করে ফেলল। অমি সহ বাকি সবাই অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। নূর পেছনে ঘুরতে দেখল আশ্বিন তার থেকে ঠিক 3 হাত দূরে তার দিকেই এগিয়ে আসছে সে। একটা গুলি আশ্বিনের বুকের বাঁ পাশ ভেদ করতেই থেমে গেল আশ্বিন। অবাক চোখে তাকালো নূরের দিকে। সবাই স্তব্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে, অথচ নূর সম্পূর্ণ শান্ত, এখনো হাতের পিস্তল আশ্বিনের দিকে তাক করা। আশ্বিনের সাদা শুভ্র পাঞ্জাবি মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের দিকে একবার তাকিয়ে আবার নূরের দিকে তাকালো আশ্বিন। রক্তিম চোখ দুটো ছলছল করলেও মুখে তার মুচকি হাসি। নূর এগিয়ে গেল আশ্বিনের দিকে। আশ্বিন হাঁটু মুড়ে বসে পড়েছে ততক্ষণে। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। নূর আশ্বিনের সামনে বসে তার গালে হাত রাখল, কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে গাইল, ভালোবাসা থাকো তুমি দূরে, কাছে এলেই জলে মন না পাওয়ার। আগুনেতে বুকে ধুকে ধুকে পড়ে থাকো তুমি দূরে। নূর বেরিয়ে যেতে আশ্বিন ঢলে পড়ল। অমি স্যার বলে চিৎকার করে এসে আশ্বিনকে আগলে ধরল। গালি বের করো বাহাদুর।
ততক্ষণে আশমিনের চোখ বন্ধ হয়ে গেছে। আশমিনকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আশমিনের। অমি এখনো নিজের ঘোর থেকে বেরিয়ে আসতে পারেনি। নূর এমন কিছু করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি সে। সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কেউ জানায়নি বিষয়টা, কোনোভাবে মিডিয়া ফাঁস হতে দেওয়া যাবে না। চারদিকে শত্রুর অভাব নেই। আশমিনের অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীদের মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয় অমি। রাফসান শিকদারের মেয়ে সে। হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে, তেমন হিংস্রতা বাঘের ন্যায় খোবলে খেতেও জানে। অবিশ্বাস করার কিচ্ছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভি। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দেবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের বিনাশ নিশ্চিত। সবকিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না অমি। সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যেই সত্যির তালাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গুঁড়িয়ে যাবে। কিছু কিছু সত্য গোপন থাকাই সবার জন্য মঙ্গল। অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভীর দিকে। তার নিজের সত্যিটাই তো নূরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সে নূর থেকে ৩ বছরের বড়। ছোটবেলা থেকে আমজাদ চৌধুরী অনাথ আশ্রমে বড় হয়েছে। নূরকে প্রথম প্রথম সে খুব একটা পছন্দ করত না। কিন্তু ছোট নূর যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারত না। ধীরে ধীরে নূরের মায়ায় নিজেকে জড়িয়ে নিল। নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল। একা ছাড়িনি নূরকে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল অমি। সত্যি যেন কখনো নূরের সামনে না আসে সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মধ্যে অনেক দেশে ঘুরতে হতো। নূরের মা আর রাফসান শিকদারের ভালোবাসার বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসত সে নূরের মাকে। সুদর্শন রাফসান শিকদারকে অনেকে নিজের রূপের জালে ফাঁসাতে চাইত। কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। নূরের মা সবসময় ডিপ্রেশনে ভুগত। অনেক ডাক্তার দেখিয়েও যখন কাজ হচ্ছিল না তখন সে রাফসান শিকদারকে আরেকটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদারের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলে সে। রাগ করে চলে যায় কানাডায় কামিনী চৌধুরীর কাছে। এখানেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে সে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত নিয়মিত বারে যাওয়া শুরু করে। কামিনী চৌধুরী সব দেখেও কিছু বলতেন না। উল্টো ভাইকে আরও উস্কে দিতেন বউর বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো রাফসান শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার আশেপাশে না আসে। কামিনী চৌধুরী কানে নেননি সেই কথা। অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নেন সে বিড়িতে ফিরে আসবে। নিজের স্ত্রী থেকে আর দূরে থাকতে পারছে না তিনি। তখনই কামিনী চৌধুরী জঘন্য এক পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজনক মেডিসিন খাইয়ে দেন রাফসান শিকদারকে। আর লিন্ডাকে পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। অপরের বোধে
অপরাধের বোধে পাগল পায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আম আমজাদ চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতবাক হয়ে তাকিয়েছিল। প্রেয়সীর এমন বিনাশিনী রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যুও দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল ভাইকে ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু তা সম্ভব হলো না। রাফসান শিকদার হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন, এই প্র্যাকটিস রাতে আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি রুম লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার ওপর। অবশেষে কোনো কূল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন কামিনী চৌধুরী। ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কাউ জানবে না। রাগে ঘৃণায় জর্জরিত হয়ে রাফসান শিকদার দেশে ফিরে আসেন। আসমিন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে। ছোট থেকে সে হোস্টেলে থাকতো, তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারত না রাফসান শিকদার। তবে স্ত্রীর ভালোবাসায় বেশিদিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেনি। এর মধ্যে খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। রাফসান শিকদার 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময়ই লিন্ডা মারা যায়। কামিনী চৌধুরী একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালে ফেলে আসেন। তার কাজ হাসিল করার জন্য একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজন পালার মানেই হয় না। আমজাদ চৌধুরী তখনও স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আরেকটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন। আর সেই ছেলেটাই হচ্ছে অমি। রাফসান শিকদারকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি। অমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যি জানিয়ে দেন। নিজের মায়ের ওপর রাগ হলেও রাফসান শিকদারকে কখনো ঘৃণা করেননি অমি। তার মনে হয়েছে রাফসান শিকদার যা করেছে তা একেবারে সঠিক। 3 বছর পরে নূর হলো। তাদের সংসারে সত্যিকারের খুশি এসে ধরা দিল। সবকিছু ভালোই চলছিল। নূরের মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সবকিছু এলোমেলো করে দিল। প্রথম নূরকে হিংসে করলেও পরে নূরকে বুকে দিয়ে আগলে রেখেছে অমি। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি। তবে তার আরেক ভাইও তার বাবার জান কেড়ে নিয়েছে এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির। কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই রাফসান শিকদার আসমিনের কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলেন। তার এই জঘন্য অতীত আসমিনের কাছে হেফাজতে রেখে বলেছিলেন নূর যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে, তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না। রাফসান শিকদারের মৃত্যুর পরেও আসমিন তার অতীত কারো সামনে আসতে দেয়নি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমজাদ চৌধুরীর নীরবতাই কামিনী চৌধুরীকে এতটা বিনাশিনী বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতে হবে। আসমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলি হার্টের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফেরেনি। কয়েকদিন হসপিটালে থাকতে হবে। আসমিনকে ক্যাবিনে শিফট করা হলে সানভি আর অমি গিয়ে দেখে আসে তাকে। আসমিনের জ্ঞান ফিরে 6 ঘন্টা পরে। পিটপিট করে চোখ খুলে চারদিকে তাকাতেই চোখ পড়ে সোফার পায়ের ওপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে। আসমিনের দিকে না তাকিয়েই উঠে আসে নূর। হাতে একটা বুফে নিয়ে আসমিনের দিকে এগিয়ে যায়। আসমিন এখনো একদিনে তাকিয়ে আছে নূরের দিকে। নূর বাঁকা হাসল। বুফেটা আসমিনের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? আসমিন ক্রু হাসল। সন্তর্পণে সার্জিক্যাল লাইফ হাতে তুলে নিল। নূর বেডে এক হাত ভর দিয়ে আসমিনের দিকে ঝুঁকে আছে। আসমিন নূরের ভর দেওয়া হাতে রক বারবার এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু উপভোগ করে আসো সোনা। আমি এখানে ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি
যাননি। নূরের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নূর হতভম্ব চোখে তাকিয়ে আছে আশমির দিকে। আশমি ভ্রু কুঁচকে ফেলল, মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংসগুলো ও কত মিলে যায়, তাই না? সানভি আর অমি ক্যাবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ঢলে পড়েছে ফ্লোরে। আশমিন হালকা হেসে আস্তে করে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সান। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে শুয়ে থাকবো, আর সে বাইরে বাইরে ঘুরবে তা হবে না। আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো। নূরকে নিয়ে যাওয়ার পর আশমিন হালকা হাসল। অমি নিয়ে গেছে নূরকে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিতে গেলেই আশমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনে এই প্রথম আশমিন এভাবে হুঙ্কার দিয়ে হুমকি দিয়েছে ওকে। ভয় দ্বিধা সব নিয়ে যখন সানভি আশমিনের দিকে তাকিয়েছিল, তখন আশমিন গম্ভীর গলায় অমিকে বলল নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এই অপেক্ষায় ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আশমিনের ভয়ে এতক্ষণ অস্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হতদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। সানভি মুখ ভোঁতা করে আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভ্রু কুঁচকে বলল, কি? ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? করুণ গলায় বলল। আশমিন হালকা হাসল। উঠে বসার চেষ্টা করতে সানভি এসে সাহায্য করল আশমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় সান। আমার অনুপস্থিতিতে নূরের ওপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনিতে তো তোমার ম্যাম থাকবে না, তাই এ ব্যবস্থা। তোমার ম্যাম যেমন যেমন জেনে বুঝে আমার হার্টে ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমি তেমনি ওর হাতের শুধু চামড়াটাই কেটেছি। ব্লাড লসের জন্য কিছু দিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানভি হাঁ করে তাকিয়ে রইল কিছুকাল। তারপর ঘোরের মধ্যে বেরিয়ে গেল। আশমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্নে রাখি সেখানে আঘাত করলি বউ। এ যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান। তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বুলালো আশমিন। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। ওহ, কষ্ট নয়, বরং মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। নূর এখন ঘুমাচ্ছে। আশমিন একধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টা বেড নেওয়া মোটেই উচিত হয়নি। তার বেডটা যথেষ্ট বড়। এখানে রাখা যেত নূরকে। নূরে রেখে দূরে রেখে হয়েছে এক জ্বালা। বুকে চুমু খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে লেপ্টে একটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারছে না। আশমিন আনমনে ভাবল, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ভাবল, এখানে সুযোগের কি আছে? আজব, বউকে চুমু খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলবে। জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে, বাধা দিলে অজ্ঞান করে খাবে। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো আর সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো আর জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসেই নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আশমিনের দিকে।
আশমিনও এক ভ্রু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেরকম কামিনী চৌধুরী এভাবে তেড়ে আসা নূরের রাগে আগুনে ঘি ঢালল। পাশে ফলের ছুরিটা হাতে নিতে থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকে একটা আপেলের ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময় তার বাবা এসে বাগড়া দিল। এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আসমিন। তবে তার ফেস আগের মতো শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করল না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দেয় আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দেইনি। দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনার কত পিছিয়ে যাচ্ছে জানো? এতটা দায়িত্ব জ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরীর। বাকরুদ্ধ হয়ে তিনটা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। ঝরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, এ আমার ছেলে নয় কামিনী। সত্যি করে বলো এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলে দেয়নি তো? সন্দিহান গলায় বলল আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁটকাটা ছেলের সামনে সে নিজেই ভয়ে ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুম। নূর গা এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুম প্রয়োজন। যতক্ষণ এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব ছিমার্কা কথা শোনার চেয়ে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনের বেডের মাঝখানের ফাঁকা জায়গায় বসে আছে। আসমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সে সেভাবে বসে আছে। আসমিনও আর কথা বাড়ায়নি। কেবিনে সানভীর সাথে এক মহিলার প্রবেশ ঘটতেই ভ্রু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আসমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে? তাদের পরিচিত কেউ তো মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে আসমিনের মাথা হাত বুলিয়ে দিতে আসমিন চোখ খুলল। মিষ্টি হেসে কৌশল বিনিময় করে বসতে বলল তাকে। সানভি একপাশে দাঁড়িয়ে আছে। ওমি অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আসমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি মায়া আন্টি। ওনার সাথে আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবে না আসমিন। পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে বাধছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? আমাকে রাগিয়ে দিও না আসমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আসমিন তার বাবার চোখের দিকে তাকালো। আসমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আসমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরী স্বামী হারানোর কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না তাচ্ছিল্য হেসে। আমার মুখ খুলিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক কতটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই নূরের জন্য ননদ চাই। আর এটাই আপাতত তোমার শাস্তি চলবে।